চ্যাপ্টার ১৮৫ স্পিরিচুয়াল ওয়ার্ল্ড কেকের জন্য অপেক্ষা করছে? এই উত্তরটা আমি মোটেও আশা করিনি। অবশ্য একজন মানসিক রোগীর উত্তর যদি আমি আগে থেকেই আন্দাজ করতে পারি, তার মানে তো আমি নিজেই প্রায় পাগল হয়ে গেছি। কথাটা ক্লাইন মোরেত্তির মাথায় বিদ্যুৎ চমকের মতো খেলে গেল। সে তার চেহারায় একটা স্বাভাবিক আর শান্ত হাসি ধরে রাখল, যেন সে কোনো বন্ধুর সাথে গল্প করছে। তোমাকে কে কেক পাঠাবে? হুড ইউজেনের চেহারার অভিব্যক্তি মুহূর্তের মাঝে বদলে গেল, মুখটা লম্বাটে আর বিষণ্ণ দেখাল। না, কোনো কেক নেই, কোনো কেক নেই। তুমি আমার কেক চুরি করেছ। তার গলার স্বর হঠাৎ করে তীক্ষ্ণ হয়ে উঠল। সে রাগী চোখে ক্লাইনের দিকে তাকাল। ক্লাইনকে কিছু বলার সুযোগ না দিয়েই সে একটা চিৎকার করে মুখ খুলল। তার দুই পাটি সাদা দাঁত বেরিয়ে পড়ল। এরপরই সে তার তোশক থেকে লাফিয়ে উঠল। তার মুখ দিয়ে তখন লালা ঝরছে। সে এক পা বাড়িয়ে ক্লাইনের একদম কাছে চলে এল এবং হাত বাড়িয়ে ক্লাইনের কাঁধ খামচে ধরার চেষ্টা করল। সে ক্লাইনকে টেনে নিজের দিকে নিয়ে আসতে চাইল, যাতে সে তাকে কামড়ে দিতে পারে। হঠাৎ করে হওয়া এই আক্রমণের পরেও ক্লাইন খুব দ্রুত প্রতিক্রিয়া দেখাল, যদিও তাকে দেখে একটু ঘাবড়ে গেছে মনে হচ্ছিল। সে সাথে সাথে হাঁটু ভাঁজ করে উবু হয়ে বসল। একই সাথে সে নিজের শরীরটা একদিকে কাত করে তার বাঁ হাতটা তুলে ধরল। উফ! তার কাঁধ সজোরে হুড ইউজেনের পেটে গিয়ে ধাক্কা মারল, যার ফলে হুডের চোখ দুটো সাদা হয়ে গেল এবং মুখ থেকে লালা গড়িয়ে পড়ল। কিন্তু হুড ইউজেন থামাথামি করল না। গতির কারণেই সে সামনের দিকে ঝুঁকে পড়ল, আর ক্লাইনকে দুই হাতে জাপটে ধরার জন্য সে তার হাত দুটো প্রসারিত করে দিল। ক্লাইন শরীরটা একপাশে কাত করে গড়িয়ে সরে গেল। তার নড়াচড়া এতটাই সাবলীল ছিল যেন সে এটা শত শতবার অনুশীলন করেছে। সে ডান হাত দিয়ে মাটিতে ভর দিয়ে একটা ডিগবাজি খেয়ে উঠে দাঁড়াল। সে এবার আক্রমণাত্মক হওয়ার সিদ্ধান্ত নিল এবং প্রতিপক্ষকে আটকে ফেলার জন্য সামনের দিকে ছুটে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে হুড ইউজেন কেবল শূন্য দৃষ্টিতে সেখানে দাঁড়িয়ে রইল। তার চোখের দৃষ্টি ফোকাস হারিয়ে একদম ফাঁকা আর দিশেহারা হয়ে গেল। ক্লাইন এক মুহূর্তের জন্য জমে গেল। সে ঘরের কোণার দিকে মাথা ঘোরাল এবং দেখতে পেল ডান স্মিথ সেখানে দাঁড়িয়ে আছে। সে একটা কালো ট্রেঞ্চকোট আর তার সাথে মানানসই হ্যাট পরে আছে। তার দুই হাত শক্ত করে একসাথে জড়ো করা, আর সে নিচের দিকে তাকিয়ে আছে। ক্যাপ্টেন হুড ইউজেনকে একটা স্বপ্নের ভেতর টেনে নিয়ে গেছেন। এটা বুঝতে পেরে সে তার পরের আক্রমণটা থামিয়ে দিল এবং এই সুযোগে রূপালী রিচুয়াল ড্যাগারটা বের করে নিল, যেটা দিয়ে কারও কোনো ক্ষতি করা সম্ভব নয়। সে সেটা ব্যবহার করে আধ্যাত্মিকতার একটা দেয়াল তৈরি করল, যেটা পুরো ওয়ার্ডটাকে সিল করে দিল। এরপর ক্লাইন পুদিনার নির্যাস মেশানো ৩টে মোমবাতি বের করল এবং জানালার ওপর সেগুলোকে ত্রিভুজের মতো করে সাজিয়ে রাখল। একটা মোমবাতি এভারনাইট গডেসকে বোঝায়, আর একটা গোপনতার মাতাকে, আর শেষেরটা তার নিজের প্রতিনিধিত্ব করে। একটু পরেই সে একটা সাধারণ বেদি তৈরি করল এবং নিজের আধ্যাত্মিকতা ব্যবহার করে মোমবাতিগুলো জ্বালিয়ে দিল। সে যখনই ক্যাপ্টেনকে সতর্ক করতে যাবে, ঠিক তখনই ডান মাথা তুলে হাসল। হুড ইউজেনের স্বপ্নগুলো হল এক বিশৃঙ্খলার সমুদ্র। এটাকে পথ দেখানোর কোনো উপায় নেই। তার কথা শেষ হতেই হুড ইউজেনের চোখে একটা দীপ্তি ফিরে এল। চোখগুলো আর আগের মতো শূন্য ছিল না। তারপর সেই পাগল সাইকিয়াট্রিস্ট একটু কোমর বাঁকিয়ে খুব আরাম করে একটা হাই তুলল। ক্লাইন এক মুহূর্তের জন্য বুঝতে পারল না কি করবে, তাই সে চুপচাপ রইল। সে আমান্থা এক্সট্র্যাক্ট রাখা একটা ধাতব বোতল তুলে নিল। নাইট ভ্যানিলা, স্লাম্বার ফ্লাওয়ার আর ক্যামোমাইল থেকে বের করা সেই স্বচ্ছ তরলটা সে নিজের প্রতিনিধিত্বকারী মোমবাতির শিখায় ফোঁটায় ফোঁটায় ফেলল, যার ফলে ঘরের চারপাশে একটা শান্ত সুবাস ছড়িয়ে পড়ল। হুড ইউজেনের অস্থিরতা, রাগ আর স্বস্তি পুরোপুরি উধাও হয়ে গেল। সে খুব অলসভাবে আবার তার বিছানার এক কোণায় বসে পড়ল এবং ঘোরের মতো জানালার বাইরে থাকা লাল চাঁদের দিকে তাকিয়ে রইল। তার চোখ আবার ফোকাস হারাল, কারণ সেখানে এক অদ্ভুত প্রশান্তি ফিরে এসেছিল। ক্লাইন নিজেও রাতের এই প্রশান্তিটা অনুভব করল। সে আমান্থা এক্সট্র্যাক্টটা নিচে রেখে হুড ইউজেনের পাশে বসল। সে এমন কিছু একটা খুঁজছিল যেটা হুডের শেষ প্রতিরক্ষার দেয়ালটা ভেঙে দিতে পারে। কেবল ওই শেষ প্রতিরক্ষার দেয়ালটা ভাঙতে পারলেই সে আই অব দ্য স্পিরিট ওষুধটা ব্যবহার করে হুড ইউজেনের আত্মাকে একটা ঘোলাটে অবস্থায় নিয়ে যেতে পারবে। সর্বোপরি, আমি তো আর কোনো পেশাদার স্পিরিট মিডিয়াম নই। সে আসার আগেই একটা বুদ্ধি বের করে রেখেছিল। সে তার পকেট থেকে এক সেট ট্যারো কার্ড বের করে আনল। এই কার্ডের সেটটাতে কেবল ২২টা মেজর আরকানা ছিল, তাই এটা সহজে সাথে করে বয়ে বেড়ানো যেত। এটা এমন একটা অস্ত্র ছিল যেটার জন্য ক্লাইন সফলভাবে আবেদন করে নিয়ে এসেছিল। প্রত্যেকটা কার্ডের চারপাশে খাঁটি রূপার তৈরি ধাতব সুতোর বর্ডার ছিল, যার প্রতিটা আনডেড প্রাণীদের মেরে ফেলতে সক্ষম। এগুলোর নকশা ছিল দারুণ জটিল আর চমৎকার, যা দেখে ক্লাইনের মনে হতো এগুলো যেন কোনো সংগ্রাহকের সংগ্রহে রাখার মতো জিনিস, শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য নয়। ক্লাইন এক হাত দিয়ে কার্ডের ডেকটা কাটল এবং হুড ইউজেনের দিকে তাকিয়ে হাসল। চলো একটু কার্ড খেলা যাক। কার্ড? হুড ইউজেন জানালার বাইরে থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে আনল এবং ঘোরের ঘোরে শব্দটা পুনরাবৃত্তি করল। ক্লাইন কোনো উত্তর দিল না।
সে এমন এক আন্তরিকতার সাথে ট্যারো কার্ডের ডেকটা হুডের হাতের তালুতে রেখে দিল যা প্রত্যাখ্যান করার কোনো উপায় ছিল না। হুড ইউজেন ক্লাইনের কাজটা নকল করল। সে তার সর্বোচ্চ চেষ্টা করল এক হাত দিয়ে ডেকটা কাটার জন্য, এবং খানিকটা সফলও হল। সেই মানসিক রোগীর মনোযোগ আস্তে আস্তে তার হাতে থাকা শক্ত অথচ নমনীয় সুন্দর টেক্সচারের কার্ডগুলোর দিকে আকৃষ্ট হল। সে প্রথম কার্ডটা উল্টাল। সেখানে ছেঁড়া জামাকাপড় পরা একটা মানুষের ছবি ছিল, যার 2 হাত বাঁধা। সে তার পা দিয়ে ঝুলছিল এবং তার মাথার কাছে একটা হালকা জ্যোতির্বলয় ছিল। দ্য হ্যাংড ম্যান। ক্লাইন চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ল। এই সুযোগে সে আই অব দ্য স্পিরিট ওষুধটা হাতে তুলে নিল এবং সেই অ্যাম্বার রঙের তরলটা মোমবাতির শিখায় ফেলতে লাগল। এখনও সেই মোমবাতিটাই, যেটা তার নিজের প্রতিনিধিত্ব করছে। চারপাশে অ্যালকোহলের মতো একটা সুবাস ছড়িয়ে পড়ল, যেটার গন্ধ নিলেই যে কারো ভেতরে একটা নেশাগ্রস্ত অনুভূতি তৈরি হবে। হুড ইউজেন একটু একটু করে ঘোরে তলিয়ে যেতে লাগল। তার দৃষ্টি ফোকাস হারিয়ে ফেলল। তার হাতে থাকা ট্যারো কার্ডের ডেকটা বিছানার ওপর পড়ে গেল, কিন্তু সে সোজা হয়েই বসে রইল, একটুও ঢলে পড়ল না। ক্লাইন নিজের মাথা হালকা হয়ে যাওয়া আর স্বপ্নালু অনুভূতির বিরুদ্ধে লড়তে কগিটেশন ব্যবহার করল। সে তার পকেট থেকে আরেকটা ধাতব বোতল বের করল এবং ক্যাপটা ঘুরিয়ে খুলে সেই নীল তরলটা নিজের মুখের ভেতর ঢেলে দিল। সেরেনিটি এজেন্ট। সেই বরফ ঠান্ডা তরলটা তার গলা বেয়ে খাদ্যনালী পার হয়ে সোজা পাকস্থলিতে গিয়ে পৌঁছাল। ক্লাইন মুহূর্তের মাঝে অস্বাভাবিক রকমের সজাগ বোধ করল। তার ভেতরে একটুও ঘুমের ঘোর রইল না। সে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ল, তারপর খুব পরিচিত ভঙ্গিতে অন্যান্য এসেনশিয়াল অয়েল এক্সট্র্যাক্ট আর ভেষজ গুঁড়ো বের করে আনল, আর সেগুলো অ্যাভারনাইট গডেসকে বোঝানো মোমবাতি দুটোর ওপরে ছড়িয়ে দিল। হালকা কুয়াশার ভেতরে সে 2 পা পিছিয়ে গেল এবং গম্ভীর গলায় হার্মিস ভাষায় বিড়বিড় করে বলল, আমি অন্ধকার রাতের শক্তির কাছে প্রার্থনা করছি। আমি রহস্যের শক্তির কাছে প্রার্থনা করছি। আমি গডেসের স্নেহময়ী কৃপার কাছে প্রার্থনা করছি। আমি প্রার্থনা করি যেন তুমি আমাকে আমার পাশে থাকা বিয়ন্ডার হুড ইউজেনের আধ্যাত্মিকতার সাথে যোগাযোগ করার অনুমতি দাও। মন্ত্রগুলো সারা ঘরে প্রতিধ্বনিত হতে লাগল, আর ক্লাইন দেখতে পেল মোমবাতির শিখাগুলো, যেগুলো এখন কালো রং ধারণ করেছে, সেগুলো চারদিকে ছড়িয়ে পড়ছে। সে সেগুলোকে এড়িয়ে গেল না, আর সেগুলো থেকে নিজেকে রক্ষাও করল, মোহময় হতে দিল না। সে সেই অন্ধকার রাতকে নিজেকে মুড়িয়ে নেওয়ার সুযোগ দিল। এই অদ্ভুত রকম স্পষ্ট অবস্থায় সে অনুভব করল যে তার আত্মা তার শরীরের সুরক্ষা ছেড়ে বেরিয়ে এমন একটা জায়গায় প্রবেশ করছে, যেটা গভীর মহাকাশের মতো। তার চারপাশের সব কিছু জুড়ে ছিল এক অসীম নিস্তব্ধ অন্ধকার। তার মাথার ওপরের আকাশটা অসংখ্য বর্ণনাতীত স্বচ্ছ আকৃতি দিয়ে ভরা ছিল। সেখানে বিভিন্ন রঙের আলোর রেখাও ছিল, এমন দীপ্তিময় ছটা, যার ভেতরে লুকিয়ে ছিল অসীম জ্ঞান। স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। ক্লাইন এখন আর এই জায়গাটায় অপরিচিত নয়। ঠিক যখন তার মাথায় এই চিন্তাটা এলো, একটা কুয়াশাচ্ছন্ন জগৎ তার সামনে ভেসে উঠল। এটা এমন একটা জগৎ যেটাকে একটা আবছা আলোর ঘূর্ণিঝড় ঘিরে রেখেছিল। ক্লাইন জানত যেটা হুড ইউজেনের আত্মাকে বোঝাচ্ছে, যেটা তার মন আর হৃদয়ের শরীরের প্রতিনিধিত্ব করে। তাই সে সামনের দিকে ঝুঁকে পড়ল এবং সেই ঘূর্ণিঝড়ের মতো দেয়ালটার ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করল। চোখের পলকেই সে দেখতে পেল অসংখ্য আলোর বিন্দু তার গায়ে এসে পড়ছে। সে হাজার হাজার মানুষের ফিসফিস করে কিছু আলোচনা করার শব্দ শুনতে পেল। এই ফিসফিসানিগুলো ছিল ভীষণ বিশৃঙ্খল, আর এগুলোর ভেতরে যুক্তির কোনো নামগন্ধ ছিল না। কোনো কোনো গলার স্বরে কোনো এক ভদ্রমহিলার সৌন্দর্যের প্রশংসা শোনা যাচ্ছিল, তারপর সেটা হঠাৎ করে টয়লেট ব্যবহার করার পর স্বস্তির অনুভূতির বর্ণনায় বদলে গেল। কিছুটা শুরু হলো কান্নার শব্দ দিয়ে, তারপর সেটা পাগলাটে আনন্দের হাসিতে পরিণত হল। এই পাগলাটে চিন্তাভাবনাগুলো ক্লাইনের আত্মাকে আঁকড়ে ধরল এবং তাকে তাদের সাথে মিশিয়ে ফেলার জন্য কুড়ে কুড়ে খেতে লাগল। কিন্তু ক্লাইন তার স্পষ্টতা আর যৌক্তিকতা ধরে রাখল এবং খুব দ্রুত উড়ে হুড ইউজেনের আধ্যাত্মিক জগতের দিকে এগিয়ে গেল। আমি যখন ধূসর কুয়াশার ওপরের জগতে প্রবেশ করি, তখন যে ভয়ঙ্কর ফিসফিসানি আর হাহাকার শুনতে পাই, সেটার তুলনায় এটা তো একটা দারুণ কনসার্টের মতো। ক্লাইন মনে মনে হাসল এবং সেই ঘূর্ণিঝড়ের ভেতর দিয়ে নিজের পথ করে নিল। সে দেখতে পেল হুড ইউজেনকে, যাকে একটু ঘোলাটে আর আধাস্বচ্ছ দেখাচ্ছে। এই সিকোয়েন্স 7 সাইকিয়াট্রিস্ট বাইরের জগতে ঠিক যে অবস্থায় ছিল, এখানেও সেই একই অবস্থায় আছে। সে একটা ঘোর লাগা দৃষ্টি নিয়ে তাকিয়েছিল। ক্লাইন তার সামনে থামল এবং নরম গলায় জিজ্ঞেস করল, তুমি কি লেনেভুসকে চেনো? হুড ইউজেন শূন্য গলায় জবাব দিল, হ্যাঁ। তাদের চারপাশের আলোটা এমনভাবে বদলাতে লাগল যেন হুড ইউজেন তার আধ্যাত্মিক সমুদ্র সবার সামনে উন্মুক্ত করে দিচ্ছে। খুব দ্রুত সেই জড়িয়ে থাকা আলো থেকে চশমা পড়া সাধারণ চেহারার এক মানুষের ছবি ফুটে উঠল, যার ঠোঁটে একটা ব্যঙ্গাত্মক হাসি লেগে আছে। এ হল সেই একই লেনেভুস যাকে ক্লাইন গ্রেপ্তারি পরোয়ানায় দেখেছিল। ক্লাইন সন্তুষ্টির সাথে মাথা নাড়ল এবং নিজেকে সামলে নিল। সে খুব সতর্কভাবে একটা প্রশ্ন করল,
লেনেভুস তোমাকে কেন খুঁজছিল সে বলেছিল। হু ডিউজেনের গলার স্বর ধীরে ধীরে নরম হয়ে এল। হঠাৎ করেই সে একটা বেশ আকর্ষণীয় গলায় কথা বলতে শুরু করল এবং একটু পাগলের মতো হেসে উঠল। হু ডিউজেন, এটা হলো সবচেয়ে খারাপ সময়, আবার এটাই হলো সবচেয়ে ভালো সময়। তুমি যদি সুযোগটা কাজে লাগাতে পারো তাহলে আমরা এই পৃথিবীর শাসক হতে পারব, আমরা সত্যিকারের অমর হতে পারব। তুমি যদি সাহায্য করতে রাজি থাকো তবে আমি শুধু তোমাকে তোমার পোষণ নিয়ন্ত্রণ করা আর নিয়ন্ত্রণ হারানো থেকে বাঁচার উপায় বলে দেব না। আমি এটাও কথা দিচ্ছি যে ভবিষ্যতে তুমি ঈশ্বরত্বের গুণাবলী লাভ করবে, অমর ঈশ্বরত্বের গুণাবলী। আমার পেছনে থাকা উপস্থিতিটা তোমার দেখতে পাওয়ার কথা। আমার কথা দেওয়া মানে তার কথা দেওয়া। একদিক থেকে দেখতে গেলে সাইকোলজি অ্যালকেমিস্টরা তার সাথেই যুক্ত। কোনো সন্দেহ করো না, সাইকোলজি অ্যালকেমিস্টরা এই মুহূর্তে ততটা শক্তিশালী নয়। তুমি যদি সারা জীবন এই লেভেলেই পড়ে থাকতে না চাও তবে তারা তোমাকে যথেষ্ট সাহায্য করতে পারবে না। নিয়ন্ত্রণ না হারিয়ে পোষণ আয়ত্ত করার পদ্ধতি। এটা শুনতে এমন কেন লাগছে যেমনটা করে আমি অ্যাক্টিং মেথড দিয়ে অন্যদের প্রলুব্ধ করি? লেনেভুসের উচ্চাকাঙ্ক্ষা সত্যি অনেক বড়। সে কেবল একজন সিকোয়েন্স 8, অথচ সে এখনই ঈশ্বরত্বের গুণাবলী নিয়ে খেলা করার কথা বলছে। ঠিক কোন লুকানো উপস্থিতি তাকে পেছন থেকে সমর্থন দিচ্ছে? এই লোকটা মনে হচ্ছে এমন কিছু নিয়ে ষড়যন্ত্র করছে যেটা কেবল মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। নাকি স্ক্যাম চালানোটা কেবল তার একটা শখ? শুনতে শুনতে ক্লাইনের মাথায় অনেক রকম চিন্তা খেলা করতে লাগল। হু ডিউজেন যখন কথা থামাল, ক্লাইন সাথে সাথে আবার প্রশ্ন করল, লেনেভুস তোমার কাছ থেকে ঠিক কী ধরনের সাহায্য চেয়েছিল? হু ডিউজেন সাথে সাথে কোনো উত্তর দিল না। তার আধ্যাত্মিক জগৎটা একদম নিস্তব্ধ হয়ে গেল। তারপর সে ফেটে পড়ল হাসিতে। সে পাগলের মতো অসংলগ্নভাবে জবাব দিল, সাহায্য, 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 হা হা হা, আমি সাহায্য করেছি, আমি সাহায্য করেছি, আমি তৈরি করেছি। তার কথাগুলো হঠাৎ করেই থেমে গেল, কারণ তার সেই ঘোলাটে আত্মাটা বিকৃত হতে শুরু করেছিল। চারপাশের আলো আর অন্ধকার, যেটা তার আধ্যাত্মিক সমুদ্রকে বোঝাচ্ছিল, সেটা খুব দ্রুত একটা নিরাকার রূপ নিল এবং একটা অশুভ, ভীতিকর, অন্ধকার বেদির আকার ধারণ করল। সেই বেদির একদম ওপরে ছিল একটা ক্রুশ। মনে হল ক্রুশের গায়ে কিছু একটা ঝুলে আছে, আর এর নিচে এমন কিছু জিনিস স্তূপ করে রাখা আছে যেগুলো ঠিকমতো চেনা যাচ্ছে না। আলো আর অন্ধকার বারবার বদলাতে লাগল এবং ঝুলন্ত জিনিসটা যখন প্রায় স্পষ্ট হতে যাবে, ঠিক তখনই পুরো আধ্যাত্মিক জগৎটা কেঁপে উঠল, যেন রিক্টার স্কেলে 10 মাত্রার কোনো ভূমিকম্প হচ্ছে। হোলি শিট! ক্লাইন আগে থেকেই বুঝতে পারল যে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে। কোনো কিছু চিন্তা না করেই সে ঘুরে দাঁড়াল এবং পালাতে গিয়ে সেই বিশৃঙ্খল চিন্তার ঘূর্ণিঝড়ের দিকে উড়ে গেল।